আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হলো অংশীদারি কারবার। ক্লাস 10 এর একটি খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, সেটা হলো অংশীদারি কারবার। প্রথমে আমরা একটু জানতে হবে যে অংশীদারি কারবার এটা আমরা কেন করবো। এটা পাটিগণিতের মধ্যে একটা ভাগ। পাটিগণিত জানি আমরা গণিতে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি এগুলো রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে। সেখানে পাটিগণিতের একটি ভাগ হলো অংশীদারি কারবার। এটা আমরা কেন করব? কারণ দেখা যাক, ধরি আমরা রাম, শ্যাম আর যদু তিন বন্ধু মিলে তারা চিন্তা করলো যে তারা একটা ব্যবসা করবে। ব্যবসা করবে তো ঠিক আছে, এবার ব্যবসা করতে গেলে আমাদের কি দরকার? কিছু আমাদের টাকা ইনভেস্ট করতে হবে, সেটাকে আমরা বলছি মূলধন। কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এবার রাম বলল আমার কাছে 5,000 টাকা আছে, শ্যাম বলল আমার কাছে 7,000 টাকা আছে, যদু বলল যে আমার কাছে 4,000 টাকা আছে। এই টাকা নিয়ে তারা ব্যবসাটাকে শুরু করলো। ব্যবসা যখন তারা শুরু করেছে, নিশ্চয়ই তারা লাভের আশাতে শুরু করেছে, কিছু ইনকামের জন্য শুরু করেছে। ক্ষতি হতেও পারে, ব্যবসাতে ক্ষতি হতেও পারে, কিন্তু ধরে নিলাম তারা লাভ করেছে। লাভের আশা শুরু করেছিল, তো লাভ করেছে। ধরলাম তারা লাভ করেছে হচ্ছে 6,000 টাকা। 1 বছর পরে তারা লাভ করেছে 6,000 টাকা। এবার 6,000 টাকা তারা কিভাবে নিজেদের মধ্যে ভাগ করবে? তারা বিভিন্ন ভাবে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে। প্রথম ভাগটা কি করতে পারে? সমান 3 ভাগে ভাগ করে নিতে পারে। সমান 3 ভাগে ভাগ করে নিতে পারে। সবাই সমান, যে কয়জন আছে না, আমরা কে কত টাকা দিয়েছি আমরা সেটা কোনো ডাজন্ট ম্যাটার। আমরা সবাই সমান ভাগ নেব, যা লাভ হবে সবাই সমান নেব। এবার সবাই সমান নেবে, এটা ঠিক আছে, কিন্তু অনেকের মধ্যে আমরা একটা কনফিউশন থাকতে পারে যে আমি শ্যাম বলতে পারে যে আমি 7,000 টাকা দিয়েছি, অর্থাৎ সব থেকে বেশি টাকা দিয়েছে, তাহলে আমি কেন সমান ভাগ নেব? আমি যেহেতু ব্যবসা শুরুর সময় আমি বেশি টাকা দিয়েছি, তাহলে আমি লভ্যাংশ বেশি পাবো। রামও বলল যে ঠিক আছে, আমি তো তার থেকে একটু কম দিয়েছি, তাহলে আমি একটু কম পাবো। যদু তো একেবারে কম দিয়েছে, তাহলে ও সব থেকে কম টাকা পাবে লাভে। এভাবে ভাগ করতে, অর্থাৎ তারা মূলধনের অনুপাতে ভাগ করতে পারে। 2 নম্বর কি করতে পারে? মূলধনের অনুপাতে ভাগ করে নিতে পারে। আবার এরকমও হতে পারে যে রাম শ্যাম বেশি টাকা দিয়েছে ঠিক আছে, কিন্তু ব্যবসাটা মূলত দেখেছে যদু, ও দেখাশোনা সবকিছু ও যদু করেছে। তাহলে যদু তো তখন ক্লেম করতে পারে যে আমাকে তাহলে কিছু এক্সট্রা টাকা আমাকে কেন দেওয়া হবে না, আমারও তো কিছু এক্সট্রা অর্থ আমার পাওনা, লভ্যাংশ আমার বেশি পাওনা। কারণ কি, আমি ব্যবসাটা পুরোপুরি পরিচালনা করেছি, যা লাভ হয়েছে, যে 6,000 টাকা লাভ হয়েছে, তার মূল কারিগর আমি। তাহলে তার একটা সাম্মানিক পাওয়া উচিত। সাম্মানিক দিয়ে ডিস্ট্রিবিউশন, সাম্মানিক একটা ডিস্ট্রিবিউশন করা উচিত। এছাড়াও বিভিন্ন ভাবে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের চুক্তি করে নিয়েও করতে পারে। 4 নম্বর আরেকটা কথা কি, বিভিন্ন চুক্তির মাধ্যমে। বিভিন্ন চুক্তির মাধ্যমে এটা করতে পারে। সেরকম চুক্তি কি, যে আমরা বলবো যে 6,000 টাকা হয়েছে, তার অর্ধেকটা আমরা সমান 3 ভাগে ভাগ করবো, আর অর্ধেকটা আমরা মূলধনের অনুপাতে ভাগ করবো, হতেই পারে। বা এছাড়াও এটা টোটাল হয়ে গেল 16,000 টাকা। 16,000 টাকাতে ব্যবসা হচ্ছিল না, আরো 14,000 টাকা তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ব্যাংক থেকে যখন ঋণ নিয়েছে, তাহলে ব্যাংকের ঋণের কিছু অংশ তাকে তো দিতেই হবে, শোধ করতেই হবে, সুদ দিতে হবে, আসল দিতে হবে। ব্যাংকের টাকা বললো যে এখান থেকে যা টাকা হয়েছে ব্যাংকের ঋণটা দেওয়ার পরে আমরা বাকি টাকা আমরা মূলধনের অনুপাতে ভাগ করবো। এটাও করতে পারে। যা যেরকম ভাবে চুক্তি হবে সেরকম ভাবে তারা এই কাজটা তারা করতে পারে।
লভ্যাংশটাকে ভাগ করে দিতে পারে, সেটা তাদের ব্যাপার। বিভিন্ন চুক্তির ব্যাপার, সেই চুক্তিগুলো কিভাবে আসবে, আমাদের বিভিন্ন অঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের চুক্তির কথা বলা থাকবে। এই চুক্তিতে তাদের লভ্যাংশটা কিভাবে ভাগ হবে, সেই ভাগটা আমাদের নির্ণয় করতে হবে অঙ্কের মাধ্যমে। অঙ্কতেই আমাদের দেওয়া থাকবে বিভিন্ন চুক্তির কথা, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আমরা কি করব, কিভাবে অঙ্কগুলো আমরা সলভ করব? প্রথম কাজ, মূলধনের অনুপাত বের করতে হবে। অনুপাত নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে। মূলধনের অনুপাতটা কিভাবে নির্ণয় করব? এই যে বললাম যে রাম, শ্যাম আর যদু তিনজন ৬০০০, ৫০০০, ৭০০০ আর ৪০০০ টাকা দিয়েছে। তাহলে রামের মূলধন কত? ৫০০০, ইস্টু শ্যামের মূলধন কত? ৭০০০, ইস্টু যদুর মূলধন কত? ৪০০০। তাহলে অনুপাত যখন নির্ণয় করব, অনুপাত সবসময় থাকে সরলীকৃত ফর্মে, অর্থাৎ এটাকে কাটাকাটি করে একদম সবথেকে ছোট আকারে নিয়ে আসতে হবে, ওটাই হচ্ছে অনুপাত। তাহলে প্রথমে 3টা করে শূন্য বাদ দিয়ে দিলাম, তাহলে 5:7:4। আরো কাটাকাটি গেলে পরে আমরা আরো কাটাকাটি করব, যেহেতু এখানে কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা কাটাকাটি করব না। মূলধনের অনুপাতটা আমাদের প্রথমে এইভাবে নির্ণয় করতে হয়। সেকেন্ড স্টেপটা কি? অনুপাতের সমষ্টি নির্ণয় করব। সমষ্টি, অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়? এই যে অনুপাতগুলো আছে এই প্রত্যেকটা যোগ করে দিতে হবে। তো 5 + 7 + 4 = 16। এটা হয়ে গেল অনুপাতের সমষ্টি। তারপরে থার্ড স্টেপটা করতে হবে আনুপাতিক ভাগহার। ভাগহার, এই আনুপাতিক ভাগহারটা কিভাবে নির্ণয় করব? যে রামের আনুপাতিক ভাগহার, কারণ রামের অনুপাত কত? 5 আর অনুপাতের সমষ্টি কত? 16। শ্যামের আনুপাতিক ভাগহার কত? 7, অনুপাতের সমষ্টি হচ্ছে 16। আর যদুর হচ্ছে আনুপাতিক ভাগহার, যদুর অনুপাত হচ্ছে 4, আনুপাতিক ভাগহার 16, অনুপাতের সমষ্টি হচ্ছে 16। তাহলে আনুপাতিক ভাগহার হয়ে গেল 4/16। শ্যামের হচ্ছে 7/16 আর রামের হচ্ছে 5/16। এইভাবে আমাদের আনুপাতিক ভাগহার আমাদের নির্ণয় করতে হয়। পরের স্টেপ, থার্ড স্টেপে এই আনুপাতিক ভাগহার নির্ণয় করতে হবে। ফোর্থ স্টেপটা কি? এটাই আমাদের লভ্যাংশ নির্ণয়। তাহলে নির্ণয় কি? মোট লাভ ইনটু আনুপাতিক ভাগ। অর্থাৎ মোট লাভ কত? ৬০০০ টাকা। ধরলাম রামের লভ্যাংশ কত? ৬০০০। মোট লাভ হচ্ছে ৬০০০ টাকা ইনটু রামের লভ্যাংশ কত? আনুপাতিক ভাগহার কত? 5/16। গুণ করে ক্যালকুলেশন করলে কিছু একটা অ্যান্সার আসবে, সেটাই হয়ে গেল আমাদের। সেইভাবে এটা দিয়ে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এইভাবে আমরা অঙ্ক করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো এইভাবে। রামের লভ্যাংশ কত, শ্যামের লভ্যাংশ কত। এছাড়া বিভিন্ন, এটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের চুক্তি থাকবে, সেই চুক্তি অনুযায়ী আমাদের কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেগুলো আমাদের পরপর করতে হবে। ঠিক আছে, দু একটা এক্সাম্পল দিয়ে দেখা যায়। কোষে দেখি 14। কোষে দেখি 14, 1 নম্বর অঙ্কটাই আমরা স্টার্ট করি। দেখো, আমি এবং আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 এবং 25,000 টাকা মূলধন নিয়ে এটা ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পেলাম। কত মূলধন অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে প্রথমে আমি
সমান সমান 15,000 ইস টু 25,000। তাহলে কত হচ্ছে 15, প্রথমে 3টা করে শূন্য বাদ দিয়ে দিলাম, 15 ইস টু 25। এবার আরো কাটাকাটি যায়, 5 দিয়ে কাটাকাটি যায়, 3 ইস টু 5। তারপরে স্টেপটা কি, অনুপাতের সমষ্টি নির্ণয়। তাহলে অনুপাতের সমষ্টি সমান 3 প্লাস 5 8 হয়ে গেল। আমার এরপর আনুপাতিক ভাগাহার, আমার ও মালার আনুপাতিক ভাগহার সমান সমান কত হচ্ছে 3 বাই, আমারটা কত 3 অনুপাত, অনুপাতের সমষ্টি 8, মালার হচ্ছে 5 অনুপাত, আর অনুপাতের সমষ্টি 8 হয়ে গেল। তাহলে আমার প্রাপ্ত লভ্যাংশ কত হবে, আমার প্রাপ্ত লভ্যাংশ মোট লাভ কত 16,800 ইন্টু আনুপাতিক ভাগাহার কত 3 বাই 8, কাটাকাটি করলাম 2 1 2 0, 6,300। মালার প্রাপ্ত লভ্যাংশ কত হবে 16,000, মোট লাভ হচ্ছে 16,800, 16,800 ইন্টু মালার আনুপাতিক ভাগহার কত 8 বাই 5, কাটাকাটি করলাম 2100, 10,500 এত টাকা হয়ে গেল। অবশেষ বোঝা গেল। ঠিক এইভাবে এরপরে আমরা অন্য ধরনের একটা চুক্তির কথা দেখি। পাঁচ নম্বর অঙ্কটা একটা অন্য ধরনের চুক্তি রয়েছে। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 এবং 9,100 টাকা মূলধন নিয়ে ব্যবসা, ছোট ব্যবসা শুরু করে। ঠিক আছে, তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত হচ্ছে 5,000 ইস টু 6,000 ইস টু 7,000। তাহলে 3টা করে শূন্য বাদ দিয়ে দিলাম, 5 ইস টু 6 ইস টু 7 কোথায় পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে পরের ধাপটা হচ্ছে অনুপাতের সমষ্টি নির্ণয়। সুতরাং অনুপাতের সমষ্টি সমান 5 প্লাস 6 প্লাস 7 ইকুয়াল টু 18। তারপর লাইন তারপরে স্টেপ দীপু, সুতরাং দীপু, রাবেয়া ও মেঘার আনুপাতিক ভাগহার কত হবে 5 বাই 18, 6 বাই 18, 7 বাই 18 হয়ে গেল।
এটুকু তো হয়ে গেল। এরপরে বলছি কি এবার আমাদের চুক্তিগুলো দেখি। সরি আমরা একটু ভুল করলাম, এটা ভুল হয়েছে। লাভ 6500 ইস টু 5200 ইস টু 9100, দুইটা করে শূন্য বাদ গেল। 65 ইস টু 52 ইস টু 91, 13 দিয়ে কাটলাম, 5 দ্বারা 65, 4 দ্বারা 52, 7 দ্বারা 91, 91 অনুপাতের সমষ্টি সমষ্টি 5 প্লাস 4 প্লাস 7 ইকুয়াল 16। সুতরাং দীপু, রাবেয়া ও মেঘার আনুপাতিক ভাগহার সমান সমান 5/16, 4/16, 7/16। এটুকু আমাদের হয়ে গেল, এটুকু আমরা রেখে দিলাম। ঠিক আছে, যদি এখানে কাটাকাটি যাচ্ছে আমরা কিন্তু কাটাকাটি করব না, কারণ 16 দিয়ে কাটবো, তাহলে একবার কাটলেই হয়ে যাবে, বারবার না 4 হলে পরে আলাদা করে আবার কাটতে হবে। ঠিক আছে, এবারে কি বলছে, বছরের শেষে 14,400 টাকা লাভ হলো, 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করেছে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করেছে। তাহলে তারা সমান ভাগে ভাগ করে কত টাকা কোথায় পেল? তাহলে 14,400 টাকা তার মোট লাভ, 14,400, তার 2/3 তারা হচ্ছে সমানভাবে ভাগ করে। 3 দিয়ে কাটো, 3 4 12, 2 4, 3 8 24, 2 0, 9,600 টাকা। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে 9,600 টাকা হয়ে যাবে। এরপরে তাহলে মূলধনের অনুপাতে ভাগ করে কত টাকা? তাহলে সুতরাং সমান ভাগে ভাগ করায় প্রত্যেকে পায় কত টাকা? 9,600 ডিভাইড করে, তো তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছে, তো 3 দিয়ে ভাগ হবে, 3 3 কে 9, 3 গুণে 6, 2 শূন্য 3200 হয়ে গেল। এবং মূলধনের অনুপাতে ভাগ করে কত টাকা? ভাগ করে সমান 14,400 টাকা মোট টাকা, তার মধ্যে 9,600 টাকা হচ্ছে সমানভাবে ভাগ করে, তাহলে বাকিটা হচ্ছে মূলধন অনুপাতে এত টাকা হলো। তাহলে মূলধনের অনুপাতে দীপু পায় কত টাকা? 4,800 টাকা। দীপুর আনুপাতিক ভাগহার কত? 5/16, 3 দিয়ে কাটলাম, 3 5 1500 টাকা। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাতে রাবেয়া পায় 4,800 ইনটু রাবেয়ার আনুপাতিক ভাগহার 4/16, তাহলে 300 সমান 1200 টাকা। আর মূলধনের অনুপাতে আরেকজন কি আছে? মেঘা পায় 4,800 যোগ ইনটু মেঘার আনুপাতিক ভাগহার হচ্ছে 7/16, তাহলে হচ্ছে 321 টাকা। ঠিক আছে, এটা আমাদের মূলধন অনুপাতে সমানভাবে ভাগ করে প্রত্যেকে 3200 টাকা পেল,
মূলধনের অনুপাতে ভাগ করে প্রত্যেকে আলাদা আলাদা টাকা দেবে, তাহলে প্রত্যেকের সেজন্য মোট লভ্যাংশটা আলাদা আলাদা হবে। তাহলে প্রথমে আমরা কি বের করবো, ডিপুর মোট লভ্যাংশ। সুতরাং ডিপুর মোট লভ্যাংশ কত টাকা, সমানভাবে ভাগ করে কত টাকা পেয়েছিল, 3200 টাকা। মূলধনের অনুপাতে কত পেল, 1500 টাকা। টোটাল কত হলো, 4700 টাকা হলো। রাবেয়ার মোট লভ্যাংশ কত, এও সমানভাবে ভাগ করার সময় 3200 টাকা পেয়েছিল, আর এখন পেল 1200 টাকা, টোটাল 4400 টাকা। আর মেঘার মোট লভ্যাংশ সমানভাবে ভাগ করার সময় 3200 টাকা পেয়েছিল, এখন পেল 2100 টাকা, টোটাল হয়ে গেল 5300। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আরেক ধরনের দেখি, আট নম্বর অঙ্কটা দেখো। আট নম্বর অঙ্কটা কি বলছে, যে 1,20,000, 1,50,000 এবং 1,10,000 তিন বন্ধু টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন হচ্ছে কন্ডাক্টরে কাজ করে। তারা ঠিক করেন যে মোট যা আয় হবে তার 2/5 অংশ তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে, কারণ কি ড্রাইভার তার দায়িত্ব বেশি, সে ড্রাইভার বেশি কাজ করবে, সেটা ড্রাইভারের টাকাও বেশি, সেই অনুযায়ী তারা হচ্ছে 3:2:2 অনুপাতে ভাগ করবে। বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে এবং অবশিষ্ট যে টাকা থাকে সেটা মূলধনের অনুপাতে ভাগ করবে। এক মাসে যদি তাদের 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মূলধনের অনুপাতটা বের করি। তিন বন্ধু মূলধনের অনুপাত সমান সমান